লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দিল্লি ক্যাপিটালস, এই দুই দলের মাঝখানে কে জয় হতে পারে? কোনটা আপনার পছন্দের দল? কি কারণে পছন্দের দল? এই দুই দলের মাঝখানে কোন প্লেয়ারকে আপনি হাইলি রেটেড দিবেন যে আজকের ম্যাচে দুর্দান্ত খেলতে পারবে, এমনকি দলকে জিতাতে পারবে? এগুলো কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন। দুই দলের মাঝখানে শক্তি কি, দুর্বলতা কি? বিশেষ করে যদি আপনি লখনৌ সুপার জায়ান্টসের কথা বলতে চান, লখনৌ সুপার জায়ান্টসের যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা সাহেব, তিনি কিন্তু প্লেয়ারদের সাথে রীতিমতো খারাপ বিহেভই করে থাকেন। মনে পড়ে কি আপনাদের, যখন কেএল রাহুল এই দলের ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু মাঠের মাঝখানে তার সাথে দুর্ব্যবহার করেছিলেন। গত বছরও যখন ঋষভ পান্ত বাজে খেলেছিল, হয়তো বা ইচ্ছে তার করেছিল যে তিনি খেলার মাঠেই তার সাথে বাজে বিহেভ করুক, কিন্তু তার ইমেজকে রক্ষা করার জন্য হয়তো বা তিনি গত বছর কোনো কারণে নিজেকে হোল্ড করে রেখেছিলেন। যদি এই বছর ঋষভ পান্ত গত বছরের মতো পারফরমেন্স দেয়, কারণটা কি 27 কোটি রুপি দিয়ে তাকে কেনা হয়েছে, তার মতো প্রাইস ট্যাগ কিন্তু ইন্ডিয়ান কোনো প্লেয়ারের কাছে নাই। সুতরাং বুঝতেই পারছেন যে প্লেয়ারটা 13-14টা ম্যাচ খেলে মাত্র 230-এর উপর রান করতে পেরেছিল, এমনকি যার স্ট্রাইক রেট 130-এর করে, এমনকি একটা 100 পর্যন্ত আছে, তখন তো দলের মালিকের মাথা একটু খারাপ হইতেই পারে। ঋষভ পান্তের কেন আইপিএল সিজন ভালো যাচ্ছে না ভাই, আপনি খেয়াল করে দেখেন, তার মাঝখানে কোনো কনফিডেন্স নেই। কারণটা কি, তিনি ওডিআই দলের জায়গায় হারাই ফেলছেন। তিনি প্রত্যেকটা রেডবুল দলে আছেন, ইন্ডিয়ার আপনি যদি সর্বকালের সেরা একাদশ করেন, আপনি তাকে খুঁজে পাবেন, কিন্তু ওডিআই ফরম্যাটে তার জায়গা হচ্ছে না। কেএল রাহুল তার জায়গা দখল করে আছেন। আপনি টি-20 বিশ্বকাপে দেখেন বা টি-20 দলে দেখেন, ঈশান কিষান এমনকি সঞ্জু স্যামসন, দুজন কিপার ব্যাটসম্যান কিন্তু জায়গা দখল করে আছেন। এমনকি 3 নম্বর পজিশনও তিনি নাই, তিনি কোথায় আছেন? 5 নম্বর পজিশনে। কারণটা কি, 4 নম্বরে জিতেশ শর্মা, 3 নম্বরে ধ্রুব জোরেল। এরকম একটা অবস্থায় কিন্তু তার প্রতি কিন্তু অনেকটাই প্রেশার থাকবে। এই দলের মিডল অর্ডার বলতে কিছুই নেই, বলতে কিছুই নেই। দেশি বলার যারা আছে তারা ইনজুরি কবলে পড়ে আছে। তাহলে এই দলটা আপনি কিভাবে সাজাবেন? শুধুমাত্র আপনি সাজাতে পারতেছেন 3 জন প্লেয়ারের উপর ভিত্তি করে, এডেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শ। গত বছর, গত সিজনে এই 3টা প্লেয়ার এতটাই ভালো খেলছে বলার বাইরে। বিশেষ করে আপনি যদি এডেন মার্করামের কথা বলেন, তিনি 445 রান, মিচেল মার্শ 627 রান, এমনকি নিকোলাস পুরান 524 রান। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কোন ধরনের ব্যাটিং করছে, শুধুমাত্র টপ 3। এরপরে যদি আপনি 4 নম্বর পজিশনে বা 3 নম্বরে যদি আপনি ঋষভ পান্তকে খেলান, তাহলে আপনি 5, 6, 7, 8 এই সকল পজিশনে আপনি কাকে খেলাবেন? আপনি 8 নম্বর পজিশনের কথা বাদ দেন, 5, 6, 7 আপনি কাদেরকে খেলাবেন? কোনো প্লেয়ারই নেই। এই যে একটা মিনি অকশন গেল, তাদের কাছে কোনো মিনি অকশনে ওই ধরনের প্লেয়ার কেনার মতো কোনো প্লেয়ার নাই। হ্যাঁ, একটা ফরেন ক্যাটাগরি প্লেয়ার আছে, তার নাম হচ্ছে ব্রিস্টেক, ম্যাথিউ ব্রিস্টেক, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। তিনি হয়তো আবার উপরে ব্যাটিং করেন, তাকে তো আর নিচে ব্যাটিং করানো যাচ্ছে না, এই একটা সমস্যা। আপনি যদি আবার একটু দিল্লির দিকে আসেন, এখন যদি একটু দিল্লিকে নিয়ে কথা বলি, দেখেন দিল্লি কতটা স্মার্ট। আপনি যদি দিল্লির স্কোয়াডটা দেখেন, দিল্লির কাছে কিন্তু মোটামুটি এ টু জেড সকল বেসিস কিন্তু কাভার ছিল, কিন্তু যখন তারা মিনি অকশনে গেল, খেয়াল করে দেখবেন তাদের কাছে কিন্তু প্রিমিয়াম একজন ওপেনার রয়েছে, নাম হচ্ছে কেএল রাহুল। তিনি কিন্তু প্রত্যেকটা বছর ভালো খেলতে পারতেছেন। আপনি যদি 2018 থেকে 2025 পর্যন্ত এই 8টা বছর দেখেন, শুধুমাত্র 2023 সালে তার একটা বছর ফ্লপ ছিল, এছাড়া বাকি প্রত্যেকটা মৌসুমে হয় 600-এর উপরে, না হলে 500-এর উপরে। মানে এক কথা হচ্ছে রান মেশিন যাকে বলা চলে। এখন কিন্তু তারা কিন্তু মিনি অকশন কিন্তু বসা নাই। কি করছে তারা? তারা প্রাথম নিশাঙ্কাকে কিনছে। বর্তমান ক্রিকেট বিশ্বে যারা 3 ফরম্যাটে ক্রিকেট খেলে, প্রাথম নিশাঙ্কা হচ্ছে তাদের মাঝখানে অন্যতম সেরা ব্যাটসম্যান। তারপরে আবার তিনি এশিয়ান কন্ডিশনে খেলবেন, সুতরাং একটা ভালো চয়েস ছিল। এমনকি বেন ডাকেটকে কিনছে, বামাতি ব্যাটসম্যান, হয়তোবা তিনি তার নামটা উজ্জ্বল করে নিয়েছেন, এটা একটা বাজে কাজ করছেন। এছাড়াও কিন্তু তারা কাইল জ্যামিসনকে কিনছে, এমনকি ডেভিড মিলার। আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখছি তিনি কোন ধরনের বিধ্বংসী ছন্দে রয়েছেন। এছাড়াও তারা আরো তো দু একটা প্লেয়ার কিনছে। এইগুলা কেনার পরে কিন্তু তারা থামে নাই, তারা সর্বশেষ কিনছে পৃথ্বী শকে, যে প্লেয়ারটা গত বছর আনসোল্ড ছিল, এবছরে কিন্তু কেউ তাকে কিনে নাই, কিন্তু দিল্লি কিন্তু তাকে ঠিকই কিনছে। 0.75 লাখ, টাকাটা মুখ্য বিষয় না, তারা কিন্তু অনেক কিছু কভার করে ফেলছে। এখন এই দলটা কিন্তু গত বছর দুর্দান্ত খেলতে পেরেছিল। প্রথম দিকে 8টা ম্যাচের মাঝখানে তারা 6টা ম্যাচ জয়লাভ করেছিল। একসময় মনে হচ্ছিল তারা চোখ বন্ধ করে সুপার 4-এ বা প্লে-অফে যাইতে পারবে, কিন্তু তারা কেন যাইতে পারেনি? নিচের দিকে পরের 5টা ম্যাচ তারা টানা হেরে গেছে। যদি এবছর যদি এই ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু আপনি বলতেই পারবেন না যে তারা ভালো খেলতে পারে। তবে খাতা কলমে মনে হচ্ছে এই দলটা খুবই শক্তিশালী। আপনি যদি এই দলটাকে একবার সাজানোর চেষ্টা করেন, তখন আপনি বুঝতে পারবেন যে কেন এই দলটা শক্তিশালী। আপনি ইচ্ছা করলে, যেহেতু মিচেল স্টার্ক কয়েকটা ম্যাচে যখন আনঅ্যাভেলেবল, যখন তিনি উপলব্ধ হয়ে যাবেন তাদের 100% খেলবেন। এখন মিচেল স্টার্কের জায়গায় হয়তোবা দুষ্পিন্তা চামেরাকে আমরা দলে ঢোকাইতে পারি। আপনি ইচ্ছা করলে দুষ্পিন্তা চামেরাকে কিংবা মিচেল স্টার্কের সঙ্গে দেওয়ার জন্য লুঙ্গি এঙ্গিডি, যাকে এবার নিলাম থেকে কেনা হয়েছে, আপনি তাকে নিতে পারবেন। লুঙ্গি এঙ্গিডি কিন্তু এবার টি-20 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করতে পারছেন। এই ধরনের কন্ডিশনে তিনি তার ফর্মে তুঙ্গে রয়েছেন।
আপনি ইচ্ছে করলে লুঙ্গি এঙ্গেডি ভার্সেস আপনি প্রথম নিসাঙ্কে খেলাইতে পারতেছেন। যদি আপনি মনে করেন যে না ওপরে প্রথম নিসাঙ্কে দিয়ে আপনি স্টার্ট করবেন, তখন কিন্তু আপনি লুঙ্গি এঙ্গেডিকে খেলাইতে পারতেছেন না। তখন কিন্তু আপনার কাছে বিকল্প কি ত্রিনাট্রঞ্জন, তিনিও কিন্তু ডেথ বোলিং এ দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। এখন যদি দলটা একটু সাজান, উপরে কেএল রাহুল নিঃসন্দেহে আপনি ইচ্ছে করলে অভিষেক পুরনকে খেলাইতে পারতেছেন। আমার কাছে মনে হচ্ছে না যে অভিষেক পুরনের দল জায়গা পাবে। কারণটা কি, নীতিশ রানাকে কিন্তু তারা আবার ট্রেড করছে। এটা কিন্তু একটা গুড চয়েস ছিল। তিনি কিন্তু 3 নম্বর পজিশনে ভালোই ব্যাটিং করতে পারবেন। তাইলে যদি পৃথ্বী শাহ যদি কোনো কারণে ওপেনিং করতে পারে, আর যদি তিনি 20টা বল ভালো করে খেলতে পারেন, বেশি খেলার তো দরকার নেই। আমরা গতকাল কি দেখতে পাইছি, ভৈব সূর্যবংশী 15 বলে সেঞ্চুরি মারা দিচ্ছে, মানে হাফ সেঞ্চুরি মারা দিচ্ছে। এই ধরনের ইনিংস যদি পৃথ্বী শাহ মারতে পারেন, তাহলে কিন্তু যে কোনো দলই চিন্তায় পড়ে যাবে। কারণ কি, তিনি কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান। হয়তোবা তিনি তার কৃতকর্মের জন্য একটু অনুতপ্ত হয়ে যদি এবছরটা একটু ভালো খেলতে পারেন, হয়তোবা তার ভবিষ্যৎ ভালো হতে পারে। কারণটা কি, বয়স কিন্তু তার এখন অল্প। এখন পৃথ্বী শাহ, কেএল রাহুল দুর্দান্ত হয়ে গেছে। 3 নম্বর পজিশনে যদি নীতিশ রানা খেলে, দেখতে ভালোই লাগতেছে। 4 আর 5 আপনি যদি স্টাফসকে দিয়ে দেন, আর হচ্ছে কিলার মিলারকে দিয়ে দেন, বুঝতে পারতেছেন তো স্টাফস আর কিলার মিলার কোন ধরনের খেলায় ফেলতে পারবে। 6 নম্বরে আপনি দলের ক্যাপ্টেন আকসার প্যাটেল, যে কিনা আমরা বল করতে পারতেছে, একজন অলরাউন্ডার পেয়ে গেলেন। 7 নম্বর পজিশনে যদি আপনি ভিপ্রাস নাগিমকে দিয়ে দেন, ভিপ্রাস নাগিম কিন্তু আমরা গত বছর দেখছি তিনি দুর্দান্ত খেলতে পারছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। 7 নম্বরে 8 নম্বরে আশুতোষ শর্মা, এই দুজন কিন্তু মোটামুটি ভালোই খেলতে পারেন। 8 নম্বর যদি আশুতোষ শর্মা হয়ে যায়, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে দুষ্মিতা চামিরা, 11 নম্বরে লুঙ্গি এঙ্গিদি। দেখতে কিন্তু দলটা কিন্তু খারাপ না। এমনকি এই দলের কাছে যে ধরনের অপশন রয়েছে, তারা ইচ্ছে করলে কিভাবে রোটেশন করতে পারবে, তারা সমীর রিজভিকে ইউজ করতে পারবে। যদি আপনি মনে করেন যে না নীতিশ রানা উপরে ভালো খেলতে পারতেছে না, সমীর রিজভিকে খেলাতে পারতেছেন। কিংবা যদি আপনি মনে করেন যে না করুণ নায়ারকে দলে ঢুকাবেন, গত বছর মনে পড়ে কি করুণ নায়ার এই আইপিএল এ খেলার পরে কিন্তু তিনি জাতীয় দলের ডাক পেয়ে গেছিলেন টেস্ট দলে। বুঝতেই পারতেছেন বুমরাকে তিনি গত বছর যে একটা মাইল মারছেন, মারাত্মক মানে মারাত্মক। অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু এই ধরনের ক্লাসিক্যাল ইনিংস কিন্তু খেলতে দেখে নেই। এছাড়াও কিন্তু তাদের দলে রয়েছে মুকেশ কুমার, অভিষেক পুরেল, এমনকি আকিব নাকবি নামে একটা বলার রয়েছে, যার প্রতি আমরা কথা শুনতেছি তিনি নাকি ডোমেস্টিক লেভেলে খুবই দুর্দান্ত ছন্দে রয়েছেন। হয়তো বা এরকমও হইতে পারে যে লুঙ্গি ইঙ্গিদি বেঞ্চে বসে আছেন, আকিব নাকবি বোলিং করতেছেন, অন্যদিকে উপরে প্রথম নিসাঙ্কা ওপেনিং করতেছেন। দলটা কিন্তু মারাত্মক মানে মারাত্মক। এমনকি এতগুলো অপশন তাদের কাছে আছে, এমনকি বেস্ট স্ট্রেংথ এত পরিমাণে শক্ত বলার বাইরে। অন্যদিকে যদি আপনি লখনৌ সুপার জায়ান্টসে যান, প্রথমে কিন্তু আমি কি বলেছিলাম, হেইডেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শ আর হচ্ছে ঋষভ পান্থ, এই 4 জন আছে। আপনি শাফলিং করতে পারতেছেন, শাফলিং করে আপনি যে কোনো ভাবে এই 4 জনকে সেট করতে পারতেছেন। কিন্তু এরপরে 5-6 সাথে কোনো প্লেয়ারই নেই ভাই। এটা যে দলের জন্য কোন ধরনের সমস্যা। হ্যাঁ প্লেয়ার আছে, কোন ধরনের প্লেয়ার আছে, আয়ুষ বাদুনি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ। বুঝতে পারতেছেন আইপিএল এর মঞ্চে এই ধরনের প্লেয়ারকে দিয়ে যদি আপনি টুর্নামেন্ট জিততে চান, তাহলে কিভাবে সম্ভব হবে। খেয়াল করে দেখবেন গুজরাট আর লখনৌ সুপার জায়ান্টস একই সময় কিন্তু যাত্রা শুরু করেছিল, কিন্তু গুজরাট কোন জায়গায় আছে আর লখনৌ সুপার জায়ান্টস কোন জায়গায় আছে। তার প্রথম 2টা বছর কিন্তু ভালোই খেলতে পেরেছিল, কিন্তু এরপরে কিন্তু গুজরাট কিন্তু রাইজে আছে, কিন্তু তারা কিন্তু ডাউনফল করতেছে। কারণটা কি, তারা সঠিক প্লেয়ার সঠিক জায়গায় কিনতে পারে না, তাদেরকে ধরে রাখতে পারে না। এমনকি দলের মালিক যদি এ ধরনের রকচটা স্বভাবের হয়, তাহলে কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু আপনার দলে থাকতে চাইবে না। যেমন কেএল রাহুল কিন্তু স্বেচ্ছা দল থেকে বের হয়ে গেছেন। এখন আপনার কিছুই করার নেই। 8 নম্বর পজিশনে যদি আপনি ইচ্ছে করেন জেনুইন পেস বলার হিসাবে, আপনি কিন্তু হেনরিক নোকে খেলাতে পারতেছেন। তিনি কিন্তু দুর্দান্ত বলার, কিন্তু তার একটু সমস্যা কি, তিনি ইনজুরি কবলে পড়ে যান। আবার তিনি যখন মাইল খান তখন মাইরি খান, তাকে কিন্তু মিডল ফেজে বল করতে হবে। তাহলে তিনি নতুন বল করতে পারবেন না, আবার ডেথ বোলিংও করতে পারবেন না। কারণটা কি, তিনি রান খাচ্ছেন। আপনি যদি আবার চান হাসারাঙ্গার বদলি হিসেবে যাকে নেওয়া হয়েছে মতি, তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। তিনি আপনাকে পাওয়ার প্লেতে বোলিং করার সুযোগ এনে দিবেন, এমনকি ডেতে একটু ভালো বোলিং করবেন। প্লাস হচ্ছে তিনি কিন্তু ব্যাট হাতেও একটু দক্ষ আছেন। তো হাসারাঙ্গার বদলি হিসেবে কিন্তু আপনি 8 নম্বর পজিশনে মতিকে খেলাতে পারতেছেন। 9, 10, 11 তাদের কাছে কিন্তু দুর্দান্ত পেস ইউনিট আছে। আবেশ খান, মহসিন খান, মোহাম্মদ সামি, এমনকি মায়াঙ্ক যাদব কিন্তু 150-এর উপর বোলিং করতে পারেন। এই ধরনের বোলিং যদি থাকে আর যদি তারা ডেলিভার করতে পারে, তাহলে কিন্তু দলটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু মিডল অর্ডার কিন্তু আপনি কোনোভাবে সাজাতে পারতেছেন না। তাহলে 9, 10, 11-তে আপনি 3 জন দেশি বলার খেলান। লখনৌ কিন্তু ইচ্ছে করলে দিগ্বেশ রাথকে খেলাতে পারে, ইচ্ছে করলে না, অবশ্যই খেলাতে হবে। কারণটা কি, 3 জন পেস বলারের কথা আমি প্রথমে বলেছিলাম, 3 জন পেস বলারের কোনো প্রয়োজন নাই। আপনি ওইখান থেকে একজনকে ড্রপ করে মতির সাথে যদি দিগ্বেশ রাথকে দিয়ে দেন, যে কতবার হাতের মাঝখানে খুব সুন্দর চিট লিখতে পারতো, এটা কিন্তু দুর্দান্ত হয়। সুতরাং বুঝতেই পারতেছেন লখনৌ দলটাকে দেখতে খারাপ লাগতেছে না, যদি উপর থেকে তারা ভালো করতে পারে। তাহলে মাইক যাদবকে খেলাতে পারতেছেন, মোহাম্মদ শামকে খেলাতে পারতেছেন, কিংবা মহসিন খানকে খেলাতে পারতেছেন। খেয়াল করে দেখেন মহসিন খান 2022 সালে যে ধরনের বল করতে পারছেন, আমার কাছে মনে হচ্ছিল তিনি
দরজা ভেঙে ভারতীয় জাতীয় দলে ঢুকে যাবেন। 2022 আইপিএল এর কথা বলতেছি। কিন্তু এরপরে তিনি যে ছন্দ হারাইছেন তাকে কিন্তু আর ছন্দে দেখে নেই। আবেশ খান তিনি তো ভারতের হয়ে খেলছেন, কিন্তু এরপরে গত আইপিএল এ তার লাস্ট ম্যাচ ছিল, এরপরে তিনি যে কোথায় হারাই গেলেন আমি কোথায় বলতে পারতেছি না। আপনি যদি দুইটা দলকে পাশাপাশি রাখেন, যে কোনো ব্যক্তি বলে দিবে যে এবছর দিল্লি দলটা দেখতে শক্তিশালী, এমনকি তারা সুপার ফোরে যাওয়ার জন্য ডিজার্ভ করে। কিন্তু ওই যে গত বছর যে দলটা দেখতে ভালো ছিল, খেলতেছিল ভালো, প্রথম 8টা ম্যাচের মাঝখানে সম্ভবত 7টা কিংবা 6টা জয় ছিল, কিন্তু তারা প্লেঅফসে যেতে পারে নাই। কারণটা কি, এরপরে টানা 5টা ম্যাচ বা 6টা ম্যাচ তারা এতটাই বাজে খেলছে যে তারা 5 নম্বর পজিশনে যায় শেষ করতে পারছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের